মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনী সহিংসতায় প্রতিপক্ষের হামলায় নিহত 1, গুলিবিদ্ধ 5 জন। নিরাপত্তা শঙ্কার মধ্যেই চলছে তৃতীয় ধাপের প্রচার। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে বিভিন্ন জেলায় বিএনপির বিক্ষোভ সমাবেশ। নাটোর, খুলনায় সংঘর্ষে আহত 22 জন। পাঁচ দফা দাবিতে সিলেট বিভাগে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। যানবাহন বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি। এবং 2-1 দিনের মধ্যে গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের বিষয়ে সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। চলছে আইন পর্যালোচনা। Saudi Extreme. Enjoy smooth speed. স্বাগত জানাচ্ছি সমগ্র বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। মুন্সিগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে আব্দুল হক নামের নৌকার এক সমর্থককে হত্যার অভিযোগ উঠেছে। তবে রোববারের ওই ঘটনায় এখনো মামলা হয়নি। বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা আব্দুল হককে হত্যা করেছে, অভিযোগ স্বজনদের। নিহত আব্দুল হকের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দিত এলাকা। রোববার রাতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাড়িতে ঢুকে শ্বাসরোধ করে হত্যা করা হয় আব্দুল হককে। স্বজনদের দাবি, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আফসার উদ্দিন ভূঁইয়ার হয়ে কাজ করায় বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা এই ঘটনা ঘটায়। মায়ের ল্যাংড়া মানুষ কিছু করতে পারে নাই। আমার মায়ের চিৎকার পারছে, ভাইয়ে চিৎকার পারছে, কেউ আগুয়ে নাই। আমি ঘরকে বলাইছি আমার উত্তরে গুলি করতেন, 2টা গুলি করতেন, গুলি করে দিতে পেঁচা কম্বলটা 2-4 আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আফসার উদ্দিন ভূঁইয়া জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় বর্তমান চেয়ারম্যান আখতারুজ্জামান জীবন সহ 3 জনকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে আওয়ামী লীগ। এরপর থেকে হামলা, ককটেল বিস্ফোরণ, বাড়িঘরে ভাঙচুর সহ এলাকায় ত্রাস সৃষ্টি করছে জীবনের সমর্থকরা। গতকালকে যখন জেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি মহোদয় তাদেরকে বহিষ্কার আদেশ কার্যকরী করেন, ওই থেকে তারা বেপরোয়া হয়ে আমার লোকজনের উপর হামলা চালাচ্ছে, মারপিট করছে এবং অস্ত্র, গোলাবারুদ এবং গুলিবর্ষণ করছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করেছে পুলিশ। বেশ কিছু ককটেল উদ্ধার করেছি এবং দেশীয় অনেক অস্ত্র উদ্ধার করেছি। নির্বাচনকে সামনে রেখে কেউ যদি কোনো সহিংসতার পথ বেছে নেয়, আমরা শক্ত অবস্থানে আছি এটাকে প্রতিরোধ করার জন্য। সোমবার সকালেও চরকিয়া ইউনিয়নে বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। ককলেট মারছে, আমার ঘরে সবকিছু ভাঙচুর করছে। আমার 2টা বাচ্চা ছিল, আমার ওই 2টা বাচ্চার ওরা মারধর করছে। পুরুষ মানুষ ঘরে ছিল না, ঘরে এগুলো সব ভাঙতে চলছে। আর আমি গর্ভবতী মহিলা, আমারও ডাক্কা দিয়ে ফালাই দিছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন রয়েছে বাড়তি পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে আব্দুল হক নামের নৌকার এক সমর্থকের শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। তাকে বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা হত্যা করেছে বলে অভিযোগ স্বজনদের। রোববার রাতে সদরের চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দিত এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে বেশ কয়েকজন গুলিবিদ্ধ সহ অন্তত 10 জন আহত হয়েছে। নিহত আব্দুল হকের পরিবারের অভিযোগ, আনারস প্রতীকের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থক মামুন এবং তার স্ত্রী জেসমিনের নেতৃত্বে তাদের বাড়িতে হামলা চালানো হয়। এক পর্যায়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় আব্দুল হককে। হামলায় গুলিবিদ্ধ 5 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে আজ সকালেও চরকিয়া ইউনিয়নে বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। আমার ভাই খালি কইছে আমার বাসা, আমার মায় বুড়া মানুষ, মায়ের ল্যাংড়া মানুষ কিছু করতে পারে নাই। আমার মায়ের চিৎকার পারছে, ভাইয়ে চিৎকার পারছে, কেউ আগুয়ে নাই। গতকালকে যখন জেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি মহোদয় তাদেরকে বহিষ্কার আদেশ কার্যকরী করেন, ওই থেকে তারা বেপরোয়া হয়ে আমার লোকজনের উপর হামলা চালাচ্ছে, মারপিট করছে এবং অস্ত্র, গোলাবারুদ এবং গুলিবর্ষণ করছে। মুন্সিগঞ্জের চরকিয়ার ইউনিয়নে নির্বাচনী সহিংসতার খবর আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, এই মুহূর্তে ওই এলাকার অবস্থা কি? আইন শৃঙ্খলা বাহিনী সেখানে মোতায়েন আছে কিনা? দুপক্ষের অভিযোগ এই বিষয়ে কি? এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে?
দেখুন, আসলে আমরা সকাল থেকেই দেখছিলাম যে গেল রাতে যে ঘটনাটি ঘটেছে এরপর থেকেই কিন্তু পুরো এলাকা জুড়ে একটি থমথমে অবস্থা বিরাজ করছে এবং উভয় পক্ষই কিন্তু আপনি জানেন যে আসলে প্রতীক বরাদ্দের পর থেকে তারা আসলে এক একটি সহিংস ঘটনার সাথে জড়িয়েছে। এই ঘটনার পর থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু জোরালো পদক্ষেপ নিয়ে আসলে একের পর এক আটক এবং গ্রেপ্তার করা হলেও কিন্তু আসলে কোনোভাবেই এই সংঘর্ষ কিন্তু আসলে এড়ানো যাচ্ছে না এবং মূলত গতকাল কিন্তু যে চরকেয়া ইউনিয়নের যে বর্তমান চেয়ারম্যান রয়েছেন তিনি আসলে নৌকা প্রতীকের প্রত্যাশী ছিলেন, তবে তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন। তবে আসলে নৌকার মনোনয়ন না পাওয়ার পর থেকে আসলে তার যে কর্মী সমর্থকরা রয়েছে তাদের মধ্যে একটি ক্ষোভ বিরাজ করে এবং এরপর থেকে যখন গতকালকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে সহ 3 জনকে স্থায়ীভাবে আসলে বহিষ্কার করা হয়, এরপর থেকে কিন্তু ফুঁসে উঠেছে তার সমর্থকরা এবং একের পর এক ঘটনা কিন্তু তারা ঘটাচ্ছে এবং গেল রাতে কিন্তু আমরা দেখেছি যে এই যে নির্বাচনী সহিংসতা, এই ঘটনায় কিন্তু আসলে আব্দুল হক নামের এক ব্যক্তি তার পরিবার নিয়ে যখন সন্ধ্যায় পরিবারে অবস্থান করছিলেন সে সময় কিন্তু তার সমর্থিত লোকজনরা আসলে এই সব বাড়িঘরে হামলা চালায়। এই সময় তারা দফায় আব্দুল হককে কেন হত্যা করা হলো তার একটু ব্যাকগ্রাউন্ড জানতে চাই এবং সেই সাথে যে 9 জনকে আটক করা হয়েছে এটা কি আসলে রাজনৈতিক হত্যাকাণ্ড কিনা সেটাকে নিশ্চিত হওয়া গেছে কিনা, পুলিশ আসলে কি বলছে? দেখুন, এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা আসলে সার্বিকভাবে খোঁজ খবর নিয়েছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও আমরা কথা বলেছি। তারা বলছিলেন আসলে যে নিহত আব্দুল হক সে আসলে তেমনভাবে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, তবে তারা আওয়ামী লীগ সমর্থিত আসলে লোকজন, তারা মূলত আওয়ামী লীগের যে আফসারউদ্দিন ভুইয়া যে নৌকা প্রতীকের চরকেয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী তার সমর্থিত যে লোকজনগুলো রয়েছে গ্রামের সেই সব লোকজনকে আসলে টার্গেট করে এই হামলাগুলো চালানো হচ্ছে। এই সময় কিন্তু বেশ কয়েকটি গ্রামের যে বাড়িঘর আছে সেখানেও হামলা চালানো হয়, এতে কিন্তু আপনার 4-5 জনেরও বেশি গুলিবিদ্ধ সহ কিন্তু প্রায় 10 জন আহত হওয়ার ঘটনা ঘটেছে এবং এই যে ঘটনাগুলো ঘটছে এটি কিন্তু প্রতিদিনই আসলে চলছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু এই ঘটনায়ও আসলে রাতে 3 জন, এরপরে কিন্তু আরো 5 থেকে 6 জনেরও বেশি মানুষকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তবে বর্তমান যে চেয়ারম্যান এবং যে 3 জনকে বহিষ্কার করা হয়েছে তারা এখন কোথায় আছেন, তারা কি এলাকায় আছেন? যারা আসলে বহিষ্কার করা হয়েছে তারা এই মুহূর্তে এলাকায় অবস্থান করছেন, বিশেষ করে তাদের যে কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু পুনরায় আবার একটি আসলে যে এরকম সংঘর্ষ আসলে সহিংসতা চেষ্টা তারা করছেন বলে কিন্তু আমরা তথ্য পেয়েছি। তবে সেই তথ্যের উপর গুরুত্ব দিয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছে তাদেরকে কিন্তু অতিরিক্ত পুলিশ আসলে এই ইউনিয়নগুলোর প্রতিটি জায়গায় মোতায়েন করা হয়েছে। তারপরেও আসলে চর এলাকা এবং গ্রাম হওয়ার কারণে কিন্তু তারা বিভিন্নভাবে অপরাধপ্রবণ কর্মকাণ্ড তারা ঘটিয়ে যাচ্ছে একের পর এক এবং এই যে ঘটনাটি আজকে ঘটলো এই ঘটনার পরে কিন্তু পুরো এলাকা জুড়ে একটি থমথমে অবস্থা বিরাজ করছে এবং উভয় পক্ষই কিন্তু এই ঘটনায় আপনার ফুঁসে আছে এবং যে কোনো মুহূর্তে আসলে এই যে ঘটনা এটি আরো বড় আকারে যেতে পারে বলে কিন্তু স্থানীয়রা মনে করছেন। একই সাথে এখানকার যারা ভোটাররা রয়েছেন তারা কিন্তু এই যে নির্বাচনী পরিবেশ, এই পরিবেশ নিয়ে আসলে ভোটের দিন আসলে কতটুকু সুষ্ঠু পরিবেশ থাকবে এটি নিয়েও কিন্তু ভোটাররা শঙ্কায় রয়েছেন। একই সাথে এই সার্বিক পরিস্থিতি মোকাবেলায় কিন্তু আসলে প্রশাসনের পক্ষ থেকে শক্ত অবস্থানে তারা রয়েছেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আসলে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বেশি তথ্য দেওয়ার জন্য। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনকে ঘিরে চলছে জমজমাট প্রচারণা। সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের মন জয়ে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। তবে সৎ, যোগ্য এবং এলাকার উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। শান্তিপূর্ণ নির্বাচনে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে কমিশন। রাজবাড়ীর বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার 14টি ইউনিয়নের বিভিন্ন এলাকা ছেয়ে গেছে পোস্টার ব্যানারে। ভোটারদের সমর্থন পেতে বাড়ি বাড়ি যাচ্ছেন প্রার্থীরা, তবে যোগ্য ব্যক্তিকেই বেছে নিতে চান ভোটাররা। জনগণের যে একটা বাঁধ ভাঙা জোয়ার আর আজকের এই ভোটসার প্রমাণ করে যে আমার জোয়ারটা কতটুকু আপনার বাস্তবমুখী সেটা চিত্র এখানে দেখতে পাচ্ছেন। প্রশাসন এইভাবে যাতে সুন্দরভাবে মাঠে কাজ করার সুযোগ দেন যাতে জনগণের কাছে যেতে পারি। লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জের 20টি ইউনিয়নে চলছে ব্যাপক প্রচারণা। হামলা, পাল্টাপাল্টি হুমকি আর অভিযোগের মধ্যেই ব্যস্ত সময় কাটছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের।
তবে ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে পুলিশ। ভোট অনুষ্ঠিত হয় এবং ভোট গণনা পর্যন্ত আমরা তৎপর থাকবো। আমাদের সার্বিক যে আমাদের পেশাদারিত্ব রয়েছে আমরা সেটা দিয়ে আমরা চেষ্টা করবো যাতে কোনো অবস্থাতেই কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। নির্বাচনী পরিবেশ নিয়ে ভোটারদের শঙ্কা থাকলেও সুষ্ঠুভাবে আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত সার্বিক অবস্থা শান্তিপূর্ণ রয়েছে। আমরা আশা করি আগামী 28 নভেম্বরের নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন হবে। ব্যস্ত সময় কাটছে মানিকগঞ্জ সদর উপজেলার 10 ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের। এলাকার উন্নয়নে সবাই দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তারা আমার সঙ্গে আছে, তারা আমাকে চাইছে, আমি তাদের জন্য আরো বেশি বেশি কাজ করব। জনগণের মাঝে আমি থাকুম, আমি কাজ কাম করুম, রাস্তাঘাট উন্নয়ন করুম। এবার রংপুরের কাউনিয়া ও বদরগঞ্জ উপজেলার 13 ইউনিয়নে ভোট হবে। উৎসব মুখর পরিবেশে চলছে প্রচারণা। নির্বাচনকে ঘিরে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছে প্রশাসন। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের প্রচারণা নিয়ে আরো জানাতে এবার লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, লক্ষ্মীপুরে নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? ভোটারদের প্রতিক্রিয়া কেমন? সেখানে কতজন বিদ্রোহী প্রার্থী আছেন? সার্বিক পরিস্থিতি কেমন ভোটের আগে? এখন পর্যন্ত লক্ষ্মীপুরে যে তৃতীয় ধাপের যে নির্বাচন, অর্থাৎ লক্ষ্মীপুর পৌরসভা এবং রায়পুরের যে 10টি ইউনিয়ন, রামগঞ্জের 10টি ইউনিয়ন, মোটামুটিভাবে শান্তিপূর্ণভাবে যে প্রচার প্রচারণা সেটি চলছে। এখন পর্যন্ত লক্ষ্মীপুর পৌরসভায় সংরক্ষিত কাউন্সিলর এবং পুরুষ কাউন্সিলর 100 প্রার্থী মাঠে রয়েছেন। এর বাইরে 4 জন মেয়র প্রার্থী রয়েছেন। পাশাপাশি যে রায়পুর এবং রামগঞ্জের যে 20টি ইউনিয়ন, সেখানে চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন 78 জন। আর পুরুষ এবং মহিলা যে সংরক্ষিত প্রার্থী রয়েছে ইউপি সদস্য, তারা 995 জন প্রার্থী এখন পর্যন্ত তারা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো আসলে এখন পর্যন্ত যে আমরা যত নির্বাচন ঘনিয়ে আসছে তত প্রার্থী সমর্থকদের মাঝে যে আমরা উত্তাপ সেটি দেখতে পেয়েছি। পাশাপাশি যে যত মানে বিদ্রোহী প্রার্থী ও আওয়ামী লীগের যে প্রার্থীরা রয়েছেন তাদের মধ্যে এক ধরনের উত্তাপ ছড়িয়েছে। এখন পর্যন্ত প্রায় কয়েকটি এলাকায় যে ইউনিয়ন রয়েছে সেখানে ইউপি সদস্য এবং চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আমরা হামলা সংঘর্ষের ঘটনাও ঘটেছে। পাশাপাশি যে ইউনিয়ন গুলো রয়েছে সেখানে আওয়ামী লীগের যে বিদ্রোহী প্রার্থী রয়েছেন প্রায় 30 জন প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। আর যে প্রায় 30 জনের মতো কিন্তু যে প্রার্থী এবং সমর্থক তাদেরকে অর্থদণ্ড করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে। তো আমি কিছুক্ষণ আগে কথা বলেছি এখানকার জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকব এবং পুলিশ সুপার ডক্টর এস.এন. কামরুজ্জামান আর জেলা নির্বাচন কর্মকর্তা নাজিমুদ্দিনের সাথে তারা যেটি জানিয়েছেন, আগামী 28 নভেম্বর যে নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনটি যেন শান্তিপূর্ণভাবে হয় এবং যেন ভোটাররা তারা ভোট দিতে পারে সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে যে প্রশাসনের পক্ষ থেকে। যদি কোনো ধরনের বিশৃঙ্খলা হয় তাহলে কঠোর হাতে সেটি দমন করার যে হুঁশিয়ারি দিচ্ছেন পুলিশের পক্ষ থেকে। কিন্তু এর বাইরে কিন্তু আমরা যে আওয়ামী লীগের প্রার্থী এবং যে বিদ্রোহী প্রার্থী রয়েছে তাদের মধ্যে যে পাল্টাপাল্টি হামলা, যে পাল্টাপাল্টি যে অভিযোগ সেটি কিন্তু তারা অব্যাহত রয়েছে। আমি এখন যে আছি লক্ষ্মীপুর পৌরসভা 6 নং ওয়ার্ডে, এখানকার এই যে বর্তমান কাউন্সিলর এবং যে এখন বর্তমান কাউন্সিলর প্রার্থী রয়েছেন যে আবুল খায়ের তখন তার সাথে আবার কিছুক্ষণ কথা হয়েছে। তিনি যেটি জানিয়েছেন বর্তমান যে পরিবেশ সেটি নিয়ে তারাও সন্তুষ্ট প্রকাশ করেছেন। যদি এটি অব্যাহত থাকে তাহলে লক্ষ্মীপুরে আগামী 28 নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ এবং সুন্দর হবে এমনকি আশা করছেন ভোটার এবং প্রার্থীরা। আব্বাস হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে তথ্য দেওয়ার জন্য। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে চলা কর্মসূচিতে নাটোর এবং খুলনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ, সাংবাদিক সহ অন্তত 22 জন আহত হয়েছে। সকালে নাটোর জেলা বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হতে থাকে। পুলিশ তাদের শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে বলে সে সময় হঠাৎ পুলিশের উপর ইট ছোড়া হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে লাঠিচার্জ এবং পরে কয়েক রাউন্ড টিয়ার শেল এবং রাবার বুলেট ছোড়ে পুলিশ। এ সময় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক বাপ্পি লাহিড়ী, সদর থানার ওসি মনসুর রহমান সহ অন্তত 20 জন আহত হন। এ ঘটনায় জেলা যুবদলের সভাপতি ডালিম সহ 4 জনকে আটক করা হয়েছে। খুলনাতে নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার আহত হয়েছেন 2 সাংবাদিক। এছাড়া বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হয়েছে রংপুর, বরিশাল, মানিকগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায়। শ্রমিক নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, পুলিশের হয়রানি বন্ধ সহ 5 দফা দাবিতে সিলেট বিভাগে অনির্দিষ্টকালে ধর্মঘট চলছে।
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে ভোর থেকে শুরু হয় ধর্মঘট। হঠাৎ যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন দূরের গন্তব্যের যাত্রীরা। সংকট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ চোখে পড়েনি। পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে সিলেট সিটি কর্পোরেশনের করা মামলা প্রত্যাহার, ছাতক পৌরসভার নামে ট্রাক প্রতি 450 টাকা চাঁদা আদায় বন্ধ সহ 5 দফা দাবিতে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছিলেন শ্রমিকরা। এরই ধারাবাহিকতায় সোমবার ভোর থেকে পুরো বিভাগে শুরু হয় পরিবহন ধর্মঘট। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে ধর্মঘটের কারণে বন্ধ থাকে সব ধরনের পরিবহন। রাস্তায় দেখা যায়নি সিটি কর্পোরেশন পরিচালিত গণপরিবহন নগর এক্সপ্রেসও। দাবি আদায় না হওয়া পর্যন্ত যান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা। আমাদের কাছ থেকে অবৈধভাবে টাকাগুলি নেওয়া হচ্ছে, বিভিন্ন পৌরসভায় ছাতাবাজি করা হচ্ছে, এগুলি 5 দফা দাবি নিয়ে আমাদের আন্দোলন। হঠাৎ যানবাহন চলাচল বন্ধ হওয়ায় চরম বিপাকে পড়েন নগরবাসী, দুর্ভোগে পড়েন অফিসকামীরা, চরম ভোগান্তি পোহান দূরপাল্লার যাত্রীরাও। এইমাত্র রাজশাহী থেকে আসছি চাপাই গাড়িতে, কিন্তু এরকম হঠাৎ করে যে ধর্মঘট কি কারণ আমি কিছুই জানি না। বাসা থেকে আসলাম, এসে দেখি যে নাকি হরতাল, নাকি এখন কি করব বুঝতেছি না। ধর্মঘটের কারণে সুনামগঞ্জেও বন্ধ দূরপাল্লা ও অভ্যন্তরীণ যান চলাচল। হঠাৎ ধর্মঘটের ফলে বিপাকে পড়েন এসএসসি পরীক্ষার্থীরাও। 2 দিন পর যে অবরোধ রাখা হয়, এটা তো জনগণের ভোগান্তি, যাত্রীর ভোগান্তি। আজকে আমার এক্সাম আছে এলটিএস এর, আমি খুব একটা প্রবলেমের মাঝে আছি। তবে ধর্মঘটের মধ্যেও মৌলভীবাজারে চলতে দেখা গেছে সিএনজি চালিত অটোরিকশা, প্রাইভেট যানবাহন। অবশ্য বাস টার্মিনাল ও আঞ্চলিক স্ট্যান্ড থেকে ছাড়েনি কোনো বাস। নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য জনগণকে যে জিম্মি করার যে প্রবণতা, তারই একটি প্রতিফলন বলে আমি মনে করি। হবিগঞ্জ জেলা শ্রমিক পরিবহনের সাধারণ সম্পাদক জানান, ধর্মঘটের দাবির সাথে একমত তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা। শাকিলা করিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরো জানাতে সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাধব কর্মকার। মাধব, ধর্মঘটের কারণে যাত্রীদের ভোগান্তি কি পর্যায়ে রয়েছে এখন, এবং এই ধর্মঘটের ফলে প্রশাসনের কোনো হস্তক্ষেপ দেখেছেন কিনা এই সমস্যা সমাধানের জন্য? যাত্রী ভোগান্তি তো চরমেই, কারণ সিলেট বিভাগীয় শহর এবং এই বিভাগীয় শহর থেকে মূলত বাংলাদেশের সর্বত্র যে চলাচল, সেই বাস স্ট্যান্ডে কোনো বাসই যখন ছেড়ে যাচ্ছে না সিলেট থেকে, তখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে যাত্রী ভোগান্তিটা আসলে কতটুকু পোহাতে হচ্ছে। এবং একই সাথে সিলেট জেলা থেকেও কিন্তু কোনো জেলা কিংবা উপজেলারও কোনো বাস আমরা ছাড়তে দেখিনি। সিলেট মহানগরী জুড়ে নগর এক্সপ্রেসও চলতে দেওয়া হয়নি বা চলেনি। একই সাথে সিএনজি অটোরিকশাও কিন্তু চলেনি আজকে সিলেটে। অর্থাৎ সিলেট জেলা শহর বলি আর সিলেট মহানগরী বলে অনেকটা স্থবিরতা বিরাজ করছে। এবং এখন পর্যন্ত আমরা কোনো ধরনের পদক্ষেপ দেখতে পাইনি এই সমস্যার সমাধানে। সকাল থেকে শুরু হয়েছিল, এখন সন্ধ্যা হতে চললো, প্রায় 11 ঘন্টার মধ্যেও প্রশাসনের সাথে এই শ্রমিকরা তাদের কোনো ধরনের বৈঠক আমরা দেখতে পাইনি যেটাতে আসলে সমাধান হতে পারে। অপরদিকে যে বিষয়টি পরিলক্ষিত হচ্ছে, সকালে যেমন দূরপাল্লার যাত্রীরা এসে ফিরে ফিরে গিয়েছেন, এই বেলা পাড়ার সাথে সাথে কিংবা এই সময়টাতে আবার দূরপাল্লার যারা যাত্রী রয়েছেন তারা এসে ঘুরে যাচ্ছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, অনেকে অপেক্ষমান যে কখনটা আসলে ধর্মঘটটা স্থগিত হবে, কখন গাড়ি ছাড়বে, কখন তারা গন্তব্য যেতে পারবেন। অনেক পর্যটক আটকা পড়েছেন, অনেক ব্যবসায়ী আটকা পড়েছেন, তারা মূলত তাদের নিজ গন্তব্যে যেতে পারছেন না। তো দ্রুততম সময়ে এই ধরনের সমস্যার সমাধান চান নগরবাসী সহ দূরপাল্লার যাত্রীরা। তারা মনে করছেন যে প্রায়শই তারা জিম্মি হচ্ছেন এই পরিবহন শ্রমিকদের এই ধরনের ধর্মঘটের আহ্বানের কারণে। মাধব কর্মকার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এ বিষয়ে তথ্য দেওয়ার জন্য। 2-1 দিনের মধ্যে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় আইন পর্যালোচনা করছে বলেও জানিয়েছেন তিনি। সকালে মন্ত্রিসভার বৈঠক সভা শেষে এসব কথা জানান মন্ত্রী। এর আগে গেল সেপ্টেম্বর মাসে মেয়র জাহাঙ্গীর আলমের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়। এতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে আওয়ামী লীগের নেতাকর্মীরা অভিযোগ করেছেন। স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মেয়র জাহাঙ্গীর আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কারের দাবি জানান। পরে 19 নভেম্বর মেয়র জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। করোনা মহামারীর মধ্যেও পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের রাজস্ব আদায় হয়েছে 61 কোটি টাকা, যা গত অর্থ বছরে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় দ্বিগুণ এবং 2 দশকের সর্বোচ্চ আদায়ের রেকর্ড।
বন্দরের অবকাঠামো উন্নয়ন এবং আমদানি রপ্তানি পণ্যের পরিধি বাড়ায় এই অর্জন বলছেন বন্দর কর্তৃপক্ষ। উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে অবস্থিত বাংলাবান্ধা স্থলবন্দর। একসময় শুধু পাথর আমদানি নির্ভর ছিল এই বন্দরটি। সুযোগ সুবিধা বৃদ্ধির কারণে এখন ভারত, নেপাল ও ভুটানের মধ্যে আমদানি রপ্তানির পরিধি বেড়েছে। বাংলাবান্ধা পোর্ট একটি সময়ে পাথরের ইম্পোর্ট পোর্ট হিসাবে পরিচিতি ছিল এবং সেই হিসাবে বিভিন্ন অর্থবছরের বিগত দিনগুলোতে ওইভাবেই আমাদের ট্যাক্স আদায় হয়েছে। 2020-21 অর্থ বছরে বন্দরের রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয় 33 কোটি টাকা, তবে আদায় হয়েছে 61 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে 28 কোটি টাকা বেশি। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে বন্দর চালু রাখায় বেড়েছে রাজস্ব, যা বন্দর প্রতিষ্ঠার পর রেকর্ড বলছেন কর্মকর্তারা। লক্ষ্যমাত্রার তুলনায় 28 কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। 2021-22 অর্থ বছরের লক্ষ্যমাত্রা 46 কোটি টাকা। ইনশাল্লাহ এবারও আমরা গতবারের মতো রাজস্ব আদায়ে সফলতা অর্জন করব। এই পোর্টের সঙ্গে যত এজেন্সি রয়েছেন তাদেরটা আমরা সকলেই একসাথে কাজ করছি। অবস্থানগত কারণে 4 দেশের মিলনস্থলে পরিণত হয়েছে বাংলাবান্ধা স্থলবন্দর। ব্যবসা বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি বেড়েছে পর্যটক যাতায়াত। বন্দরটির উন্নয়নে আরও উদ্যোগের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। এই বাংলাবান্ধা স্থলবন্দরের উন্নয়নের জন্য ইতিমধ্যে স্থলবন্দর কর্তৃপক্ষ কাছে একটা প্রস্তাব আছে, সেটি বিবেচনা করছে। আমরা আশা করি এই বন্দর দিয়ে আমাদের সর্বোচ্চ আমদানি রপ্তানি ঘটবে। 1997 সালে প্রতিষ্ঠা হলেও এই বন্দরে আমদানি রপ্তানি শুরু হয় 2011 সালে। সুযোগ সুবিধা বাড়ানো হলে বন্দরের রাজস্ব আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চট্টগ্রামে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের মানুষদের করোনা ভ্যাকসিন দেওয়া শুরু করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। আজ প্রাথমিক তালিকায় থাকা 350 জনকে ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে। যাদের টিকা দেওয়ার রেজিস্ট্রেশনের সুযোগ নেই বা এনআইডি নেই, তাদেরও টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ কার্যক্রমের আওতায় টিকা প্রাপ্তির ঘোষণায় উচ্ছ্বসিত এই জনগোষ্ঠী। নিজ উদ্যোগেই ভ্যাকসিনের খবর প্রচার করেছেন তারা। প্রথম ধাপে 350 জনকে টিকার আওতায় আনা হলেও ধাপে ধাপে বাকিদেরও টিকা দেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এতদিন অনেক ভয়ে ছিলাম, ভয় নিজে না, আমাদের চালানাতে আমাদের সার্কিট যতগুলো আছে সবাই ভয়ে ছিল। কিন্তু আমি আশাবাদী গভর্নমেন্ট এবং যে সিভিল সার্জন অফিসারের কাছে যে আমাদেরকে যেন ভ্যাকসিনের পর একটা সার্টিফিকেট দেওয়া হয়। যে জনগোষ্ঠীটি সবসময় আমাদের দৃষ্টির বাইরে থেকে যায়, তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের জন্য আমরা একটি বিশেষ আয়োজন করছি। সিভিল সার্জন কার্যালয়ে আমরা তৃতীয় লিঙ্গের প্রায় 500 ব্যক্তিকে কোভিড-19 ভ্যাকসিনেশনের আওতায় আনবো। নাটোর, মেহেরপুর এবং সাভারে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও 5 জন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, সকালে নাটোরের সিংড়া থেকে মোটরসাইকেল যোগে বাজারের দিকে যাচ্ছিলেন রনি। সে সময় নাটোর বগুড়া মহাসড়কের নির্মাণাধীন হাইটেক পার্কের পাশে মরদেহবাহী অ্যাম্বুলেন্স, ইটবাহী ট্রলি এবং মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান 3। সে সময় আহত হয় অ্যাম্বুলেন্সের চালক সহ 5 জন। তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে মেহেরপুরের গাংনীতে ট্রলি চাপায় 4র্থ শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই উপজেলায় ইজি বাইকের ধাক্কায় মারা গেছেন মাদ্রাসার শিক্ষার্থী আলমগীর। এছাড়া সাভারে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে ফাতেমা আক্তার নামের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস এবং তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে দুদকের করা মামলার অভিযোগ গঠনের সময় পিছিয়েছে। পরবর্তী দিন ধার্য করা হয়েছে আগামী 6 ডিসেম্বর। সকালে চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মুন্সি আব্দুল মজিদ এই আদেশ দিয়েছেন। এর আগে সকালে 11টার দিকে কারাগার থেকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয় প্রদীপ কুমার দাসকে। 2020 সালের 23 আগস্ট প্রদীপ এবং তার স্ত্রীর বিরুদ্ধে 3,95,0635 টাকার আয় বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং মানি লন্ডারিং এর অভিযোগে মামলাটি করে দুদক। গত 26 জুলাই এই মামলায় অভিযোগপত্র জমা দেওয়া হয়। মামলায় প্রদীপ গ্রেপ্তার থাকলেও তার স্ত্রী পলাতক রয়েছেন। আসামি হাজির ছিল। আসামি পক্ষের বিজ্ঞ আইনজীবীরা এই মামলার অভিযোগের বিষয়ের জন্য সময়ের আবেদন করেছে এবং তার জন্য জামিনের আবেদন করেছে। মাননীয় আদালতের ফাইন্ডিং ছিল, যেহেতু আসামি পক্ষ থেকে চার্জ গঠনের সময় আবেদন করা হয়েছে, আগামী ধার্য তারিখে চার্জ গঠন বিষয়ে শুনানি হবে এবং তার জামিনের আবেদনটা আগামী ধার্য তারিখে 1 তারিখে শুনানি হবে।
মুক্তিযুদ্ধকালীন যশোরে আহত মুক্তিযোদ্ধাদের সেবা প্রদানকারী ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশি নাগরিক লুসি হল্ট গুরুতর অসুস্থ। গত বৃহস্পতিবার রাতে 92 বছর বয়সী লুসিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত লুসির চিকিৎসা তদারকি করছে জেলা প্রশাসন। পুরো নাম লুসি হেলেন ফ্রান্সিস হল্ট। নিজের দেশ স্বজনদের ভুলে বাংলার মাটি ও মানুষের মায়ায় এখানে কাটিয়ে দিয়েছেন জীবনের 60টি বছর। অন্তিম ইচ্ছা চিরকালের মতো মিশে যেতে চান বাংলার প্রকৃতিতে। তার প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2018 সালে তার হাতে তুলে দেন এদেশের নাগরিকত্ব। 90 বছর বয়সেও সময় পেলেই জাতীয় সঙ্গীত গেয়ে চলেন বরিশাল অক্সফোর্ড মিশনের এই মিশনারিজ। মুক্তিযুদ্ধে অবদান রাখা এই মানবদরদী বর্তমানে বার্ধক্যজনিত রোগে বরিশালে চিকিৎসাধীন। মানব সেবা করার জন্য আরও কিছুদিন বেঁচে থাকতে চান এই নিবেদিত প্রাণ মানুষ। গত 17 নভেম্বর লুসি হল্ট মিনি ব্রেইন স্ট্রোক করায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাকে সর্বোচ্চ সেবা দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মেডিসিন ডাক্তারের সাথে আলাপ করে তাকে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা চলতেছে। তো তার আমি সরজমিনে তাকে দেখেছি, সে এমনি সামান্য মিনি স্ট্রোক হয়েছিল, কিন্তু সে প্রোগ্রেসিভ, এখন ভালোর দিকে। এরই মধ্যে প্রশাসন থেকেও করা হচ্ছে তদারকি। লুসির সুস্থতার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। 3 দিন আগে যখন অসুস্থ হয়ে পড়লেন, আমি তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে আমি জানাই, অনুরোধ করি যে দ্রুত ওনার চিকিৎসার ব্যবস্থা করেন এবং যাবতীয় সব কিছু আমি আমার সমাজসেবা অধিদপ্তরকে আমি লুক আফটার করার দায়িত্ব দিই। আমিও খোঁজ খবর নেওয়ার পাশাপাশি আমার মনে হলো এটা আমার দায়িত্ব ওনাকে দেখতে যাওয়া। 1960 সালে বরিশাল অক্সফোর্ড মিশনের সেবিকা হিসেবে যোগদান করেন। 2004 সালে মিশনের চাকুরি থেকে অবসর নিলেও নিজ দেশ যুক্তরাজ্যের মায়া ভুলে বরিশাল অক্সফোর্ড মিশনে থেকে যান চিরকুমারী লুসি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ন্যূনতম 10 MBPS থেকে বাড়িয়ে 30 MBPS করার সিদ্ধান্ত নিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। তারা বলছে প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবার মান বজায় রাখতে এই সিদ্ধান্ত। তবে গতির চেয়ে ব্রডব্যান্ড সেবার আওতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। 2018 সালের শেষের দিকে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি বেঁধে দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। সে সময় ব্রডব্যান্ডের গতি নির্ধারণ করা হয় ন্যূনতম 10 MBPS, যা এখনও বহাল রয়েছে। এবার ব্রডব্যান্ডের গতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিটিআরসি জানায় পর্যায়ক্রমে গতি বাড়ানো হবে। চলতি বছর 20 MBPS এবং 2023 সালে 30 MBPS উন্নীত করা হবে। প্রত্যন্ত অঞ্চলে সেবার মান বজায় রাখতে এই সিদ্ধান্ত, বলছে বিটিআরসি। তৃণমূল পর্যায়ে সেখানেও আমরা দেখছি যে এখানে স্পিডের বিষয়টা অত্যন্ত নাজুক অবস্থা রয়েছে। এখন যখন আমরা তাকে এমএনও থেকে ধরতে যাই, তখন তা বলে 10 MB আমরা তো স্ট্যান্ডার্ড মেনটেন করছি। বাস্তবে 10 MBPS স্ট্যান্ডার্ড কিন্তু আমরা কোয়ালিটি মেনটেন করতে পারছি না। ফলে বাধ্য আমাকে 30 MBPS এর বিষয়ে সিদ্ধান্ত নিতে হচ্ছে। বিটিআরসির হিসাব অনুযায়ী দেশে ব্রডব্যান্ড গ্রাহক 1 কোটির বেশি। সেই হিসেবে দেশের মোট জনসংখ্যার 6 ভাগ ব্রডব্যান্ড ব্যবহার করছে। তবে ব্রডব্যান্ড সেবার বাইরে এখনো অনেক গ্রাম। ওয়াইফাই কানেকশন না থাকার কারণে কাজ করা সম্ভব হচ্ছে না। বিভিন্ন ঝামেলা হয় আর কি, আমাদের সুবিধা পাই না কাজ করে। মডেমের মাধ্যমে আমরা কাজগুলো ডেলিভারি দিতে অনেক সময় লাগে। নেট সমস্যা আমাদের এখানে, ওয়াইফাই হলে খুব ভালো হতো। যে কারণে গতি বাড়ানো নয়, সবার কাছে সেবা পৌঁছানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। 2 MBPS ব্রডব্যান্ডই পাওয়া যাচ্ছে না বা 10 MBPS ব্রডব্যান্ডই পাওয়া যাচ্ছে না, সেখানে যদি বলা যায় তোমাদেরকে 30 MBPS দিতে হবে, সেটা কিন্তু আবার এক ধরনের প্রেশার। সরকার সহায়তা করে এই প্রত্যন্ত অঞ্চলগুলোতে অবকাঠামো নির্মাণে, সেক্ষেত্রে হয়তো ব্রডব্যান্ডটা আরও দ্রুত আমাদের সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে। নির্ধারিত গতি অনুযায়ী গ্রাহক ব্রডব্যান্ড সেবা পাচ্ছে কিনা সে বিষয়ে নজরদারির তাগিদ বিশেষজ্ঞদের। আইডিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার প্রকোপ কমে যাওয়ার পর দেশের বিনোদন কেন্দ্র এবং দর্শনীয় স্থান খুলে দেওয়া হলেও এখনো বন্ধ রাখা হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। এই অবস্থায় প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসে সৌধের গেট বন্ধ পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। একই সাথে স্মৃতিসৌধ বন্ধ থাকার প্রভাব পড়েছে আশপাশের ব্যবসায়ীদের উপরে। সাভারের জাতীয় স্মৃতিসৌধ সারা বছরই যেখানে ভিড় থাকে হাজারো মানুষের, তবে করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে 2020 সালের মার্চ মাসে বন্ধ করে দেওয়া হয় এই স্মৃতিসৌধ প্রাঙ্গণ। সম্প্রতি দেশে করোনার প্রকোপ কমায় বেশিরভাগ দর্শনীয় স্থান খুলে দেওয়া হলেও এখনও বন্ধ রয়েছে স্মৃতিসৌধটি। ফলে প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসে গেট বন্ধ পেয়ে ফিরে যাচ্ছেন দর্শনার্থীরা। সিরাজগঞ্জ থেকে আসছে,
মানে স্মৃতিসৌধটা দেখার জন্য, প্লাস ছোট ভাইকে নিয়ে আসছি দেখানোর জন্য, কিন্তু আর সেই বন্ধ পাইলাম, এটা তো হতাশার জন্য। ফ্যামিলি নিয়ে আসছি ঘোরার জন্য, আসে দেখতেছি যে বন্ধ। প্রায় ১৯ মাস ধরে স্মৃতিসৌধ বন্ধ থাকায় এর প্রভাব পড়েছে সৌধের আশেপাশের ভ্রাম্যমাণ স্বল্প আয়ের ব্যবসায়ীদের ওপর। আগের তুলনায় বেচাকেনা কমে গেছে। বন্ধর কারণে মানে বেচা কিনা হয় না, মানুষ আইয়া ঘুরিয়া গেছে, মানুষ বেশি একটা আইয়া না আগের মতো। আগে তো মনে করেন যে আপনার ১,০০০, ১২০০, ২,০০০ টাকা বিক্রি করতাম, এখন তো মনে করেন যে ১,০০০ টাকা বিক্রি করা মানে কষ্ট। সৌধ কর্তৃপক্ষ বলছে সাপ্তাহিক ছুটির দিন প্রায় ১.৫ লাখ দর্শনার্থী ঘুরতে আসে এখানে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার শঙ্কা থেকেই সৌধ প্রাঙ্গণ দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে। প্রতি শুক্রবার যখন বন্ধ পায় তারা এই স্মৃতিসৌধে ছুটে আসে, তখন একটা প্যান্ডামিক সিচুয়েশন তৈরি হয়। সেটা রোধ করার কারণে আর কি অফিসিয়ালি আমরা এখনো বন্ধ রেখেছি। সাধারণ দর্শনার্থীদের জন্য সৌধ প্রাঙ্গণ উন্মুক্ত না থাকলেও কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি অনুমতি নিয়ে সেখানে শ্রদ্ধা নিবেদন করতে আসে, তাহলে তাদের সৌধে প্রবেশ করতে দেয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বগুড়ার গাবতলীতে নৈশ প্রহরীর হাত পা বেঁধে দোকানে ডাকাতির ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার আশুলিয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব বলছে চক্রে ১৫ জনের মতো সদস্য আছে। তারা একটি ট্রাক নিয়ে বিভিন্ন জেলায় গিয়ে ডাকাতি করে, পরে গাড়ির নম্বর প্লেট পরিবর্তন করে। ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র, বিভিন্ন যন্ত্র তারা ট্রাকের চালকের আসনের নিচে লুকিয়ে রাখত। প্রাথমিক তদন্তে জানা গেছে সংঘবদ্ধ এই দলটি বগুড়া, সিরাজগঞ্জ সহ ঢাকার পার্শ্ববর্তী জেলায় নিয়মিতভাবে ডাকাতি করত। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলাও রয়েছে বলে জানিয়েছে র্যাব। তারা নিজেদেরকে বিভিন্নভাবে লুকায় রাখতে সক্ষম হয়েছে, বিভিন্নভাবে আগে তারা গ্রেফতারও হয়েছে, পরবর্তীতে জামিনে বের হয়ে এসেছে, পুনরায় তারা এই ডাকাতি কাজে নিজেকে নিয়োজিত করেছে। পাশাপাশি তারা অন্যান্য পেশায় নিজেদেরকে নিয়োজিত রেখেছে, কেউ অটো চালক, কেউ বাসের হেল্পার, এই ধরনের, কেউ গার্মেন্টস, এখানে একজন আছে গার্মেন্টসে চাকরি করে। বিভিন্ন পেশায় কিন্তু তারা নিজেদেরকে লুকিয়ে রাখতে সক্ষম হয়েছে। লক্ষ্মীপুরে একটি খালপাড় থেকে অটোরিকশা চালক সুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অটোরিকশা ছিনতাই করতে এই হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের। সুজন তেওয়ারিগঞ্জ ইউনিয়নের শহর কসবা গ্রামের আলাউদ্দিনের ছেলে। স্থানীয়রা জানিয়েছে সকাল 10:30টার দিকে সদর উপজেলার চরভূতা গ্রামের একটি খালে মরদেহ দেখতে পায় তারা। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উপজেলা হাসপাতালে পাঠানো হয়। অটোরিকশা ছিনতাই করতেই তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অটোরিকশাটি উদ্ধার এবং হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। চরাঞ্চলে বালু উত্তোলন করতে গিয়ে দুর্বৃত্তের গুলিতে 6 শ্রমিক আহত হয়েছে। সকাল 10টার দিকে পাবনা জেলার নাজিরগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন তালেব মোল্লা, মমিন হোসেন, হাবিব শেখ, আলী আকবর, মোশারফ শেখ এবং কামাল হোসেন। আহতরা জানিয়েছেন সকালে রাজবাড়ির ধাওয়াপাড়া ফেরিঘাট থেকে পাবনার নাজিরগঞ্জে বালু উত্তোলন করতে যায় তারা। এ সময় নাজিরগঞ্জ ঘাটে পৌঁছলে স্পিডবোট নিয়ে কয়েকজন দুর্বৃত্ত তাদের উপরে গুলি বর্ষণ করে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাজারে সব জিনিসপত্রের দামই চড়া, তাই কিছুটা কম দামে সয়াবিন তেল, ডাল, চিনি কিনতে শেষ ভরসা টিসিবি ট্রাক। কিন্তু সেখানেও রয়েছে সংকট। পণ্য পেতে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময় ধরে। তারপরও শিগগিরই পণ্য সরবরাহ বাড়াবে না টিসিবি। রাজধানীর ফার্মগেটে প্রথমবার টিসিবি ট্রাক থেকে পণ্য কিনতে এসেছেন স্কুল শিক্ষিকা সেলিন রোজারিও। বাজারে দাম বেশি, তাই এখানে এসেছেন। এর আগে 2 দিন এসে দীর্ঘ সময় অপেক্ষা করে ফিরে গেছেন। আমি একজন স্কুল টিচার, এখন স্কুলেরও অবস্থা খারাপ, তাই ভাবলাম এখান থেকে নিলে দোকানে থেকে তো কিছুটা সেভ হবে। আমি আরো 2-1 দিন আসছি, কিন্তু আমি সিরিয়ালেই ঢুকতে পারি না। টিসিবি ট্রাকে প্রতি লিটার সয়াবিন তেল কেনা যাচ্ছে 110 টাকায়, ডালের কেজি 60 টাকা, চিনি 55 আর পেঁয়াজ মিলছে 30 টাকা কেজি দরে। সম্প্রতি টিসিবি পণ্যের কিছুটা দাম বাড়ালেও সকাল থেকে ভিড় করেন ক্রেতারা। বাজারে অনেক উগ্রগতির, বাজারটা সরকার নিয়ন্ত্রণ করলে আমাদের জন্য অনেক ভালো হবে। ব্যবসায়ীদের স্বার্থ দেখি, জনগণের স্বার্থ তো দেখা যায় না। আমরা কিন্তু প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি যাতে মানুষ যারা একটু সীমাবদ্ধতার মধ্যে আছে তারা যাতে এই ভর্তুকি মূল্যের পণ্যটা পায় এবং তারা যাতে একটু সাশ্রয়ী হয়। ব্যাপক চাহিদা থাকলেও আপাতত পণ্য সরবরাহ বাড়াবে না টিসিবি। সংস্থাটি জানায় রোজার চাহিদা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই মুহূর্তে আমাদের বিক্রি বাড়ানোর আর কোনো পরিকল্পনা নাই, কারণ সামনে রমজান এবং রমজানের প্রিপারেশনটা চলছে। রমজানের জন্য পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত চুক্তি সংক্রান্ত কার্যক্রম চলছে বিধায় আপাতত আর এক্সেস কোনো বিক্রি করে। তবে আমরা এই বিক্রির কার্যক্রমটাকে নিয়মিত মানে কন্টিনিউয়াসলি অর্থাৎ মাসের শেষে হয়তো 2-4 দিন বিরতি দিয়ে আবার পরের মাসে শুরু করব। বর্তমানে রাজধানীতে 7টি সহ সারা দেশে 450 ট্রাকে তেল, চিনি, ডাল ও পেঁয়াজ বিক্রি করছে টিসিবি। শাহিদা আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেট বিভাগের ক্রীড়াবিদদের সংবর্ধনা দিয়েছে জেলা ক্রীড়া সংস্থা। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সময়ে ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া হয় এই পদক। এই উপলক্ষে রোববার রাতে সিলেট বিভাগীয় স্টেডিয়াম প্রাঙ্গণে আয়োজন করা হয় স্পোর্টস নাইটের। জেলা ক্রীড়া সংস্থা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এই সময় 4 জেলার 175 জন ক্রীড়াবিদকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। আয়োজকরা জানিয়েছেন, খেলোয়াড়দের উৎসাহ দিতেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের যে প্লেয়াররা আছে পাইপলাইনে, ওরা উৎসাহিত হবে যে আমরা 2 বছর পরে একটা যদি আমরা জাতীয় পর্যায়ে অথবা ইন্টারন্যাশনাল পর্যায়ে পুরস্কার নিয়ে আসি, তখন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং জেলা ক্রীড়া সংস্থা এই আজকের এই আয়োজন করেছে। ভবিষ্যতেও কিন্তু আমরা কথা দিচ্ছি, যদি আমাদের ছেলে মেয়েরা যদি আমাদের সিলেটের জন্য এইভাবে পুরস্কার নিয়ে আসে, আমরা কিন্তু টু বি কন্টিনিউ করব। শেরপুরের গারো পাহাড়ে অনুষ্ঠিত হয়েছে গারো জনগোষ্ঠীর ওয়াঙ্গালা উৎসব। এই উপলক্ষে রোববার সারাদিন নাচে গানে মুখর ছিল অঞ্চলটি। মরিয়মনগর এবং বারোমারি ধর্মপল্লীতে ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি ছিল সাংস্কৃতিক নানা আয়োজনও। জুমের ফসল শস্য দেবতা মিসি সালজংকে উৎসর্গ করা গারো জনগোষ্ঠীর প্রাচীন ঐতিহ্য। সময়ের সাথে সাথে জনগোষ্ঠীর অনেকেই খ্রিস্ট ধর্মে দীক্ষিত হওয়ায় উৎসবে লেগেছে ভিন্ন মাত্রা। নতুন ফসল ঘরে তোলার আগে এখন তা উৎসর্গ করা হয় যীশু খ্রিস্টকে। গারো জনগোষ্ঠীর নবান্নের এই আয়োজন সবার কাছে পরিচিত ওয়াঙ্গালা উৎসব নামে। সীমান্তবর্তী জেলা শেরপুরের গারো পাহাড়ে প্রতি বছরই আয়োজন হয় এই বর্ণাঢ্য উৎসব। থক্কা অনুষ্ঠানের মাধ্যমে উৎসব শুরুর পর অনুষ্ঠিত হয় প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাড়ি বাড়ি গিয়ে আনন্দ উল্লাস সহ নানা আয়োজন। মূলত খ্রিস্টকে আমরা আমাদের দেবতা হিসেবে, শস্য দেবতা হিসেবে বা আমাদের জীবনের দেবতা হিসেবে আমরা মেনে আসছি আমরা। আর মূলত এই ওয়ানগালাটা এটা শস্য ঘরে তোলার আগে আমরা এটা করে থাকি। যে অনুষ্ঠান আসলে আমাদেরকে জাতিগতভাবে এবং সাংস্কৃতিকগতভাবে এটা আমাদের পরিচয় প্রদান করে। এটা আমগর সব জায়গায় হয়ে থাকে, আর আমাদের মিশনে এখানে হয়। আমরা সবাই এখানে এসে অনেক খুব মজা হচ্ছে। 1985 সাল থেকে মরিয়মনগর ধর্মপল্লীতে আয়োজন হয় ওয়াঙ্গালা উৎসব। এই ঐতিহ্য টিকিয়ে রাখতে ভবিষ্যতেও উৎসব আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় জানালেন আয়োজকরা। ভবিষ্যতের জন্য আমাদের যে প্রজন্ম ছেলেমেয়ে রয়েছে তারা যেন এই অনুসারেই আমাদের এই রীতিনীতিগুলো যেন ধরে রাখতে পারে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। তাদের কৃষ্ট কালচার সবকিছু ঐতিহ্য বজায় রেখে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে যেন উৎসবটা পালন করতে পারে, এই জন্যই উল্টো সরকারের পক্ষ থেকেও আমরা সহায়তা করছি। আদিবাসী জনগোষ্ঠীর মানুষের স্বতঃস্ফূর্ত নাচ গানের মধ্য দিয়ে শেষ হয় ওয়াঙ্গালা উৎসব। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শেষ করবো আজকের সমগ্র বাংলাদেশ, তবে যাবার আগে শিরোনামগুলো আপনাদের আরেকবার মনে করে দিচ্ছি। মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনী সহিংসতায় প্রতিপক্ষের হামলায় নিহত 1, গুলিবিদ্ধ 5 জন। নিরাপত্তার শঙ্কার মধ্যেই চলছে তৃতীয় ধাপের প্রচার। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে বিভিন্ন জেলায় বিএনপির বিক্ষোভ সমাবেশ। নাটোর, খুলনায় সংঘর্ষে আহত 22 জন। পাঁচ দফা দাবিতে সিলেট বিভাগে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। যানবাহন বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি। এবং 2-1 দিনের মধ্যে গাজীপুরে মেয়র জাহাঙ্গীরের বিষয়ে সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। চলছে আইন পর্যালোচনা। এ ছিল আজকের সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।